9 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজা সিটি ছাড়ার হুঁশিয়ারি দখলদার বাহিনীর। হামলায় একদিনে নিহত 43। ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনা ম্যাখর। ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘের। 28 সেপ্টেম্বর আবারও চালু হবে নিষেধাজ্ঞা। অবৈধ পদক্ষেপ আখ্যা তেহরানের। ফোন আলাপে টিকটক নিয়ে বেইজিং ওয়াশিংটন ডিসি চুক্তি সম্পন্ন, জানালেন ট্রাম্প। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির প্রস্তুতি। এবং ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে অস্ত্রধারীদের অতর্কিত হামলা। 2 সেনা নিহত, আহত 5। তীব্র নিন্দা গভর্নরের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। অন্যদিকে বৃহস্পতিবার সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্ট লাইনে এখন 7 লাখের বেশি রুশ সেনা রয়েছে। দেশটির অর্থনীতি নিয়ে বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অর্থনীতি ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে চলছে। এদিকে কিয়েভ জানিয়েছে, সাম্প্রতিক এক বিনিময়ে তারা রাশিয়ার কাছ থেকে 1000-এরও বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরিয়ে নিয়েছে। যুক্তরাজ্য সফরের শেষের দিকে সংবাদ সম্মেলনে রাগঢাক না রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু মস্কো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তিনি এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ায় একেবারেই পরিকল্পিত সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক স্থিতিশীলতার স্বার্থে এই নীতি অবলম্বন করা হয়েছে। যদিও রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী টানা 2 কোয়ার্টারে জিডিপি হ্রাস পেয়েছে, যা অনেকের কাছে প্রযুক্তিগত মন্দার ইঙ্গিত দেয়। তবে পুতিন জোর দিয়ে বলেন, দেশ এখনো মন্দা থেকে অনেক দূরে। পশ্চিমা দেশগুলোর 25,000-এরও বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি 2023 সালে 4.1% আর 2024 সালে 4.3% হারে বেড়েছে, যা G7 দেশগুলোর তুলনায় বেশি। তবে উচ্চ সুদের কারণে প্রবৃদ্ধি এখনও উল্লেখযোগ্য কমছে। বাজেট ঘাটতি সামলাতে ভ্যাট বাড়ানো ও বিলাসবহুল পণ্যে কর আরোপের বিষয়টিও সরকার বিবেচনায় নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। অর্থনীতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্টলাইনে এখন 7 লাখের বেশি সেনার মোতায়েন রয়েছে। তিনি বলেন, এই মোতায়েন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে কিয়েভ বলছে, রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা 1000-এর বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে। এর বিপরীতে মাত্র 24 জন রুশ সেনার মরদেহ তারা হস্তান্তর করেছে। তবে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের 1,500-এরও বেশি সেনা হতাহত হয়েছে। কিয়েভ এ দাবি অস্বীকার করেছে, আর বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন দুই পক্ষের প্রচলিত ন্যারেটিভ ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ হিসেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। টিকটকের সঙ্গে মার্কিনদের ব্যবসায়িক লেনদেন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমেই সাফল্য অর্জনের পথে এগিয়ে যাবে। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি জোরদারের ওপর কাজ করছে। এর মধ্যেই চীন ও ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বন্দ্ব ভুলে এবার সহযোগিতার পথে হাঁটার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপ হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শান্তি ও সহযোগিতার পথে এগোনোর আহ্বান জানান শি।
তাদের আলোচনায় টিকটকের মার্কিন ব্যবসার ভবিষ্যৎ চুক্তিও নিশ্চিত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের ধারণা, পূর্ব শর্ত অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের মার্কিন ব্যবসা কিনে নেবেন এবং অ্যাপ মার্কিন বাজারে চালু থাকবে। ট্রাম্প বলেন, বাজার নিয়ম ও আইন মেনে চুক্তি হবে এবং দুই দেশের স্বার্থ বিবেচনা করা হবে। শি জিনপিং বলেন, চীনের পক্ষে ব্যবসায়িক আলোচনায় উভয় দেশের স্বার্থের সমন্বয় গুরুত্বপূর্ণ। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 16 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন দল ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। প্রধান আলোচক রাজেশ আগরওয়াল জানান, আগের আলোচনায় ফার্ম ও ডেইরি মার্কেট খোলার বিষয়ে সমঝোতা হয়নি। এবার 6ষ্ঠ দফার আলোচনার প্রস্তুতি চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে আলোচনার মধ্যেই আবারও চীন ও ভারতের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার দাবি, চীন ও ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে অস্ত্রধারীর হামলায় 2 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার সন্ধ্যায় পাটসই অপারেটিং বেইজ থেকে নাম্বল বেইজে যাওয়ার পথে সেনাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আহত হন বেশ কয়েকজন। আহতদের ইম্ফল শহরের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিপুর রাজ্যের গভর্নর এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে কোনোভাবেই বিমান ঘাঁটিটির নিয়ন্ত্রণ দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে তালেবান সরকার। তবে যৌথ স্বার্থের বিষয়ে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে আবারও ফিরতে চায় যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন ডিসির পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আফগানিস্তান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয়টি ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত। এ সময় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যৌথ স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আফগানিস্তানের বাগরামের বিমান ঘাঁটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি আবারও ফিরে পেতে যুক্তরাষ্ট্র তোড়জোড় শুরু করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনায় কাবুল সফরে যান যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোলার। এমনকি এ বিষয়ে প্রথমবারের মতো তালেবান কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে মোটেও ভালোভাবে নিচ্ছে না চীন আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার কেবলমাত্র আফগান জনগণের হাতেই থাকা উচিত। ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি কিংবা সংঘাত উস্কে না দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বেইজিং। কাবুলের দক্ষিণে অবস্থিত বাগরাম ঘাঁটি 2 দশক ধরে মার্কিন সেনাদের দখলে ছিল। যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে এখানকার কারাগারে হাজার হাজার মানুষকে আটকে রাখা ও নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে 2021 সালে আফগান সরকার পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর সেটি দখলে নেয় তালেবানরা। নাসরিন রুমি, সময় সংবাদ। ক্যারিবীয় অঞ্চলে মুখোমুখি অবস্থান যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। লা আর্চিয়েলা দ্বীপে প্রতিরক্ষামূলক সামরিক মহড়া চালাচ্ছে কারাকাস। অন্যদিকে অঞ্চলটিতে সামরিক ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে পুয়ের্তো রিকোতে F-35 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, এগুলো কি শুধুই সামরিক শক্তি প্রদর্শন নাকি আসন্ন যুদ্ধের আভাস?
ভেনিজুয়েলা থেকে মাদকের চালান ঢুকছে যুক্তরাষ্ট্রে, আর এর মূল হোতা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই। সম্প্রতি এমন দাবি করেই ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি বাড়ায় মার্কিন প্রশাসন। চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক অবস্থান নিয়েছে ওয়াশিংটন কারাকাস। পুয়ের্তো রিকোতে F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক দমনের কথা জানালেও বিশাল সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রমাণ মিলেছে বলে জানায় গণমাধ্যমগুলো। অনলাইন ফ্লাইট ট্র্যাকার আর স্থানীয়দের তোলা ছবিতে দেখা মিলেছে এসব ফাইটার জেটের। F-35-এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ও 2000-এর বেশি মেরিন সেনা। বিশ্লেষকরা বলছেন এতেই প্রমাণ মিলে ক্যারিবীয় অঞ্চলে তৈরি হচ্ছে শক্ত মার্কিন ঘাঁটি। অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী ও সামরিক শক্তি প্রদর্শনের জন্য লা অরচিলা দ্বীপে সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা। ক্যারিবে সোবেরানো 200 নামের এ মহড়ায় অংশ নিয়েছে হাজারো সেনা, অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, ফাইটার জেট আর উভচরী ট্যাঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন ক্যারিবীয় সাগরে পাল্টাপাল্টি সামরিক শক্তি প্রদর্শন স্পষ্ট করছে ওয়াশিংটন কারাকাসের দ্বন্দ্ব কতটা গভীরে পৌঁছাচ্ছে। দুই দেশের মধ্যে সংঘাতের বিষয়েও আশঙ্কা করছেন কেউ কেউ। নাদিম মারজান, সময় সংবাদ। এবার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই পড়ানো নিষিদ্ধ করেছে তালেবান সরকার। শুধু তাই নয়, মানবাধিকার, যৌন হয়রানি প্রতিরোধ সহ 18টি বিষয় পড়ানো বন্ধ করা হয়েছে। ক্ষমতায় ফেরার পর থেকেই নারীদের বিরুদ্ধে একের পর এক বিধিনিষেধ জারি করছে তালেবান প্রশাসন। তবে তালেবানের এসব নীতির তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক সংগঠনগুলো। 2021 সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ জারি করছে তালেবান সরকার। শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে চলাফেরা, পোশাক ও জনজীবনের প্রায় সব ক্ষেত্রেই সীমিত করা হয়েছে নারীদের অধিকার। এবার আরও জোরালো পদক্ষেপ নিয়েছে তালেবান। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই পড়ানোই নিষিদ্ধ করেছে দেশটির সরকার। তালেবান সরকারের নতুন নির্দেশনায় 680টি বইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 140টির বেশি বই নারী লেখকদের লেখা, যেগুলোকে সরাসরি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে জানানো হয়েছে এসব বই শরিয়া বিরোধী ও তালেবান নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। শিক্ষার পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে 18টি বিষয়। এর মধ্যে 6টি সরাসরি নারীদের নিয়ে, যেমন নারীর সমাজতত্ত্ব, যোগাযোগে নারীর ভূমিকা এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। তালেবান কর্তৃপক্ষের দাবি এসব সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। তবে বই নিষিদ্ধ হওয়ায় নারীর চিন্তাধারাকে গলা টিপে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এর আগে মেয়েদের 6ষ্ঠ শ্রেণীর পর পড়াশোনা বন্ধ করে দেয় তালেবান সরকার। 2022 সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশও নিষিদ্ধ হয়। সর্বশেষ 2024 সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা ও নার্সিং কোর্স বন্ধ করে দেওয়া হয়। ফলে নারীদের শিক্ষা গ্রহণের শেষ পথটিও বন্ধ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশটিতে প্রতি 1 লাখ শিশু জন্মে 620 জন মা মারা যান। অথচ জরুরি ভিত্তিতে আরও 18,000 ধাত্রী প্রয়োজন। নার্স ও ধাত্রী তৈরির সুযোগ বন্ধ হওয়ায় মাতৃমৃত্যুর হার আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো তালেবানের এসব নীতির তীব্র সমালোচনা করেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মার্কিন প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অভিবাসী সহ স্থানীয়দের একটি অংশ। ওয়াশিংটনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের অভিযানে আতঙ্ক, ক্ষোভ আর প্রতিরোধ একসঙ্গে সামনে এসেছে। শুধু রাজধানী নয়, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী লড়াই এখন দেশ জুড়ে আলোচনায়। ওয়াশিংটনের মাউন্ট প্লেজেন্টে এক অভিবাসীকে গ্রেপ্তারের সময় ভিড় জমে যায় রাস্তায়। প্রতিবেশীরা শেম অন ইউ স্লোগান শুরু করে। ওয়াশিংটন ডিসির পেটওর্থ, কলম্বিয়া হাইটস সব জায়গায় একই অভিযোগ। দক্ষিণ আমেরিকানদের চেহারা দেখেই থামানো হচ্ছে। আবার অনেকের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পড়তে হচ্ছে নানা হয়রানিতে। কেবল অভিযোগেই থেমে নেই স্থানীয়রা। রাস্তায় প্রকাশ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টদের সঙ্গে তর্কেও জড়াচ্ছেন অনেকে। তাদের দাবি, কোনো অপরাধ না করলেও লোকজনকে তুলে নেওয়া হচ্ছে, পরিবার পাচ্ছে না খোঁজ। মাইগ্রেন্ট সলিডারিটি মিউচুয়াল এইড নেটওয়ার্কের অভিযোগ, গাড়ি থামিয়ে জানালা ভেঙে জোর করে তুলে নিচ্ছে আইস এজেন্টরা।
ওয়াশিংটন ডিসি ছাড়িয়ে উত্তাল হচ্ছে অন্যান্য অঙ্গরাজ্য। ম্যাসাচুসেটসের বার্লিংটনে আইসের আটক কেন্দ্রের সামনে গান গেয়ে প্রতিবাদ করছেন শত শত মানুষ। আর নিউ ইয়র্কের ম্যানহাটনে আইস কার্যালয়ের সামনে বসে পড়া বিক্ষোভকারীরা আইস কর্মীদের নিউ ইয়র্ক থেকে বেরিয়ে যাওয়ার স্লোগান দেন। সেখান থেকে আটক হয়েছেন নিউ ইয়র্ক সিটির কয়েকজন আইন প্রণেতাও। নাদিম মারজান, সময় সংবাদ। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানি মামলা খারিজ করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। রায় বলা হচ্ছে, আইন অনুযায়ী মামলাটি সঠিক নিয়মে তৈরি করা হয়নি। আদালত জানান, নিয়ম অনুযায়ী দায়ের করা অভিযোগ সংক্ষিপ্ত, স্পষ্ট ও নির্দিষ্ট হতে হবে। যেখানে ট্রাম্পের 85 পৃষ্ঠার অভিযোগপত্রে অপ্রয়োজনীয় এবং বাড়তি তথ্য ছিল। এই অবস্থায় নতুনভাবে মামলা দায়ের করার জন্য প্রেসিডেন্টকে 1 মাস সময় দেওয়া হয়েছে, তবে তা কোনোভাবেই 40 পৃষ্ঠার বেশি হতে পারবে না। ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নতুন মামলা দায়েরের মাধ্যমে ভুয়া খবরের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিজের বিরুদ্ধে প্রচারণা চালানো টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার্লি কার্ক হত্যা নিয়ে মন্তব্য করায় এবিসি টকশো হোস্টকে জিমিকে বরখাস্ত করার সিদ্ধান্তকে জানিয়েছেন তিনি। এদিকে এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছে জিমি ভক্তরা। তাদের দাবি, গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ মত প্রকাশের উপর সরাসরি আঘাত। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বারব্যাঙ্ক ও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে নামেন চার্লি কার্কের হত্যার বিষয়ে মন্তব্য করে বরখাস্ত হওয়া উপস্থাপক জিমি কিমেলের ভক্তরা। এ সময় ডিজনির সিদ্ধান্তের প্রতিবাদে সমবেত হন তারা। আন্দোলনকারীদের দাবি, কিমেল ভুল বলেননি, বরং এবিসি নেটওয়ার্ক রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে। সমর্থকদের অভিযোগ, এটি মত প্রকাশের ওপর সরাসরি আঘাত। এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। আমি মনে করি সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা ভয়াবহভাবে ফেসিবাদে পতিত হব। জিমি কিমেলকে ডোনাল্ড ট্রাম্পের চুপি চুপি পাঠানো বার্তা আসলে সবার উদ্দেশ্যে দেয়া হয়েছে। আপনি সকলের কাছে যতই প্রিয় হন না কেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গেলে তিনি আপনাকে নামিয়ে উদাহরণ তৈরি করবে। একই দিন বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। স্লোগানে ট্রাম্পকে চলে যাওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। উস্কানিমূলক রাজনৈতিক কৌতুক চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হলিউডের স্ট্যান্ড আপ কমেডিয়ানরাও। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই কিমেল তার অনুষ্ঠানে বলেন, চার্লি কার্কের হত্যার ঘটনাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে মেগা গ্যাং। কার্কের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সমালোচনাও করেন তিনি। এরপর ডিজনি মালিকানাধীন এবিসি নেটওয়ার্ক তাদের জনপ্রিয় লেট নাইট শো হোস্ট জিমি কিমেলকে অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার থেকে সরিয়ে দেয়। এদিকে টেলিভিশনে জিমির এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই জেরে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায় তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। পাশাপাশি এবিসি টকশো হোস্ট জিমিকে সাময়িক বরখাস্ত করায় যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা FCC কে সমর্থনও জানান তিনি। এছাড়া ট্রাম্প আরো বলেন, নির্বাচনের সময় 97% নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালালেও জয় তারই হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, ট্রাম্প যুক্তরাজ্য সফরে ব্যক্তিগতভাবে অনুরোধ করে সাদিক খানকে রাষ্ট্রীয় ভোজসভা থেকে বাদ দিয়েছেন। সাদিক খানকে বিশ্বের সবচেয়ে খারাপ মেয়রদের একজন আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তার নেতৃত্বে লন্ডনে ছুরি হামলা, অপরাধ ও অভিবাসন সমস্যার অবনতি ঘটেছে। এর আগে দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে সাদিক খান অভিযোগ করেছিলেন, ট্রাম্প বিভাজনমূলক ডানপন্থী রাজনীতিকে উস্কে দিচ্ছেন। দুজনের এই দ্বন্দ্ব নতুন নয়। 2015 সালে ট্রাম্পের মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার প্রস্তাবের বিরোধিতা করছিলেন সাদিক খান। সেই থেকে শুরু হয় তাদের বাকযুদ্ধ। চীনের উত্তর পূর্বাঞ্চল জিলিন প্রদেশে শুরু হয়েছে দেশটির বিমান বাহিনীর এভিয়েশন ওপেন ডে ও চাংশু এয়ার শো। আকাশ জুড়ে রং ছড়ানোর পাশাপাশি নানা কলাকৌশল দেখিয়েছে অভিজাত অ্যারোবেটিক দল। 19 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। আকাশ যুদ্ধে দক্ষতার পাশাপাশি চীনের সামরিক শক্তির প্রকৃতি প্রদর্শনী করেছে চীন।
স্থানীয় সময় শুক্রবার চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে শুরু হয়েছে দেশটির বিমান বাহিনীর এভিয়েশন ওপেন ডে ও চাংশুন এয়ার শো। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল আকাশ যুদ্ধ প্রদর্শনী, যেখানে অংশ নেয় দেশটির খ্যাতনামা অ্যারোবেটিক দল। উদ্বোধনী দিনে প্রথমেই আকাশে ভেসে ওঠে লাল ফ্যালকন অ্যারোবেটিক টিমের 8টি JL-8 ট্রেইনার জেট। সূক্ষ্ম ফরমেশন, উল্টো দিকের কৌশল আর ধারাবাহিক উড্ডয়নের দক্ষতায় মুগ্ধ হয় দর্শকরা। 2011 সালে প্রতিষ্ঠিত এই দল গঠিত হয় এয়ারফোর্স এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ ফ্লাইট প্রশিক্ষকদের নিয়ে, যারা প্রশিক্ষণকে দিয়েছে শিল্পের রূপ। এরপর আসে বাই এরোবেটিক টিম। 6টি J-10 যুদ্ধবিমান নিয়ে তাদের আকাশে উড্ডয়ন যেন এক ভিন্ন আবহ তৈরি করে। নীল আকাশের পটভূমিতে বিমানগুলো দৃষ্টিনন্দন কৌশল সম্পন্ন করে, যা প্রতিটি মুহূর্তে আটকে রাখে দর্শকদের দৃষ্টি। আকাশচিত্রে নজর কাড়া এই আয়োজনকে ঘিরে দেশি বিদেশি দর্শকদের ভিড় জমে। শুধু প্রদর্শনী নয়, বরং চীনের আধুনিক এয়ারফোর্সের সক্ষমতার প্রতীকী উপস্থাপনায় হয়ে ওঠে এর মূল আকর্ষণ। 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আকর্ষণীয় প্রদর্শনী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চালকবিহীন ট্রাম পরিচালনা শুরু করেছে রাশিয়া। দেশটির নগর পরিবহন কর্তৃপক্ষ জানায়, কয়েক দফা ট্রায়াল রানের পর রাজধানী মস্কোয় গত 3 সেপ্টেম্বর থেকে চালকবিহীন ট্রামে যাত্রী পরিবহন শুরু হয়েছে। আলো ও শব্দ শনাক্তকরণ যন্ত্র, র্যাডার ও ক্যামেরার সমন্বয়ে সজ্জিত নতুন ট্রামটি শহরের উত্তর পূর্বাঞ্চলে যাত্রী পরিবহনে ব্যবহার হবে। চালকবিহীন নতুন এই ট্রাম সেবা পেয়ে যাত্রীরা উচ্ছ্বসিত। এদিকে 2030 সালের মধ্যে মস্কোতে এআই প্রযুক্তি ব্যবহার করে 300-র বেশি চালকবিহীন ট্রাম আনা হবে বলে জানানো হয়েছে। ব্রাজিলে ডেঙ্গু মোকাবেলা চালু হলো বিশ্বের সবচেয়ে বড় মশা প্রজনন কেন্দ্র। কারিতিবা শহরে প্রতিষ্ঠিত এই বায়ো ফ্যাক্টরি প্রতি সপ্তাহে 10 কোটি ডিম উৎপাদনে সক্ষম, যা ব্যবহার করা হবে উলবাচিয়া ব্যাকটেরিয়ার সংক্রমিত মশা ছাড়ার মাধ্যমে ভাইরাস ছড়ানো ঠেকাতে। আগামী কয়েক বছরে প্রায় 14 কোটি মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রকল্প শুরু হয়েছে। 19 জুলাই ব্রাজিলের কারিতিবা শহরে উদ্বোধন করা হয় ওলবিতো দ্য ব্রাজিল নামের বায়ো ফ্যাক্টরি। বিশ্ব মশা কর্মসূচি, ওসওয়ালদো ক্রুজ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মলিকিউলার বায়োলজি অফ পারানার যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় উলবাচিয়া সংক্রমিত মশা উৎপাদন প্রকল্প। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি এই উদ্যোগের সহযোগী। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লুসিয়ানো মোরেইরার মতে, কারখানাটি প্রতি 6 মাসে প্রায় 70 লাখ মানুষকে সুরক্ষা দিতে পারবে। উলবাচিয়া সংক্রমিত মশা সাধারণ মশার সঙ্গে মিলিত হয়ে ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া ভাইরাসের সংক্রমণ ঠেকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কেবল গত বছরই ব্রাজিলে ডেঙ্গুতে মারা গেছে 6297 জন, যা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। 2014 সাল থেকে ব্রাজিলের 8টি শহরে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে, যেখানে 50 লাখের বেশি মানুষ সুরক্ষা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, উলবাচিয়া প্রকৃতির 60% বেশি কীটপতঙ্গ শরীরেই পাওয়া যায় এবং মানুষের সঙ্গে কোনো ধরনের জৈবিক প্রতিক্রিয়া ঘটায় না, ফলে এই পদ্ধতিকে নিরাপদ হিসেবেই দেখা হচ্ছে। কেন্দ্রটির উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ গাড়িতে করে এসব সংক্রমিত মশা ডেঙ্গুপ্রবণ এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। স্থানীয়ভাবে যেসব মহল্লায় সংক্রমণের হার সবচেয়ে বেশি, সেগুলোই অগ্রাধিকার পাবে। কর্মকর্তাদের বিশ্বাস, এই প্রক্রিয়া দ্রুতই দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ফল আনতে পারবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। শুক্রবার আগ্নেয়গিরি থেকে প্রায় 100 ফুট উচ্চতায় গরম লাভা বের হতে দেখা যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই অগ্ন্যুৎপাতের সরাসরি সম্প্রচার চালু করেছে, যেখানে লাভার চমকপ্রদ দৃশ্য দেখা যাচ্ছে। গত বছর ডিসেম্বরের পর থেকে কিলাউয়ায় এটি 31তম অগ্ন্যুৎপাত। স্থানীয় বাসিন্দা, পর্যটকদের পাশাপাশি হাজারো মানুষ অনলাইনে লাইভ স্ট্রিমে এই দুর্লভ দৃশ্য দেখছেন। কিলাউয়ার এই অগ্ন্যুৎপাত অঞ্চল 2007 সাল থেকে জনসাধারণের প্রবেশের জন্য বন্ধ রয়েছে। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। সাধারণভাবে বাংলাদেশে সতর্কতার হলুদ চিহ্ন দেওয়া হয়েছে, যার অর্থ নাগরিকদের উচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। তবে পার্বত্য চট্টগ্রামে লাল চিহ্ন দেওয়া হয়েছে, যার মানে এই এলাকায় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার নির্দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হরতাল, সংঘর্ষ, অপহরণ এবং
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে। নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং অপ্রয়োজনীয় যাত্রা স্থগিত বা বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। ম্যাকাও ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক উদযাপনে দৃষ্টিনন্দন লাইট শো সহ বর্ণাঢ্য আয়োজন চলছে পর্তুগালে। রাজধানী লিসবনের ঐতিহাসিক প্রাসা কমার্সিওতে 5 দিন ধরে চলা এই শো উপভোগে সন্ধ্যা নামতেই হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর এলাকাটি। ম্যাকাওয়ের সাথে পর্তুগালের সম্পর্কের পাশাপাশি শোতে তুলে ধরা হয়েছে ম্যাকাওয়ের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত অগ্রগতির নানা দিক। তারিকুল হাসান আশিকের রিপোর্টে দেখব বিস্তারিত। সন্ধ্যা নামতেই হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর পর্তুগালের রাজধানী লিসবনের ঐতিহাসিক প্রাসা কমার্সিও। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের সঙ্গে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক উদযাপনে 5 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা। বিভিন্ন স্টলে ম্যাকাওয়ের ঐতিহ্য ও প্রযুক্তিগত অগ্রগতির নানা দিক তুলে ধরে বিনিয়োগকারীদের আগ্রহী করতেও চলছে তোড়জোড়। অন্যদিকে অনুষ্ঠানের মূল মঞ্চে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করছেন দর্শকরা। নির্দিষ্ট সময় পরপর আয়োজনের মূল আকর্ষণ ড্রোন শো উপভোগ করতে দর্শনার্থীদের চোখ টাগুস নদীর উপর। শোতে তুলে ধরা হচ্ছে ম্যাকাওয়ের সঙ্গে পর্তুগালের সম্পর্কের উল্লেখযোগ্য নানা দিক ও সেখানকার ইতিহাস, ঐতিহ্য বা সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন উপাদান। এটি চমৎকার একটি ড্রোন শো। আমি এরকম আয়োজন আগে কখনো দেখিনি। আমরা ফায়ার ওয়ার্কের সাথে বেশি পরিচিত, কিন্তু আমি মনে করি এটা ফায়ার ওয়ার্কের দারুণ বিকল্প হতে পারে। ফায়ারওয়ার্কের সাথে তুলনা করলে এটা অসাধারণ একটি আয়োজন, পাশাপাশি এটি পরিবেশ বান্ধব। মোট কথা আমি দারুণ উপভোগ করেছি। ম্যাকাওয়ের সাথে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্কের খুঁটিনাটি অনেক বিষয় আমি এই আয়োজন থেকে জেনেছি। এছাড়া সেখানকার সংস্কৃতি কতটা সমৃদ্ধ সেটাও আমরা দেখছি। খুব ভালো লাগছে। 17 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে প্রতিদিনই থাকছে ভিন্নতা। রাত 8টা থেকে 10:30 পর্যন্ত কনসার্ট ও নির্দিষ্ট সময় পরপর ড্রোন শো উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে ইউরোপে বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের। তারই অংশ ম্যাকাওয়ের এই আয়োজন। লিসবনের ঐতিহ্যবাহী এই জায়গাটিতে ম্যাকাওয়ের আয়োজন শুধু স্থানীয়রা নয়, উপভোগ করছেন এখানে আসা পর্যটকরাও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতে প্রবাসীদের সহযোগিতা পেলে বাংলাদেশের নামে প্রাইভেট হাসপাতাল খোলার আগ্রহ প্রকাশ করেছেন সমরিতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ABM হারুন। স্থানীয় সময় বুধবার সংযোগ নফেল কুয়েত শাখার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও জানান, প্রবাসীদের সহযোগিতায় নোয়াখালীতে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে প্রবাসীরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন, প্রবাসীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা এবং কুয়েত, ইতালি, রোমে পর্যটকরা এখন অ্যাপের মাধ্যমে বাস, মেট্রো এবং ট্রাম্পের টিকিট কিনতে পারছেন। এই অ্যাপে একই সঙ্গে দেখা যাবে অপেক্ষমান যানবাহনের সময়সূচিও। বাংলাদেশি সহ স্থানীয় এবং বিদেশি নাগরিকরা এই সুবিধা উপভোগ করতে পারছেন। অচেনা দেশে রাস্তাঘাট চিনে গাড়ি খোঁজার বিভ্রাট থেকে মুক্তি দিচ্ছে ইতালি। রোমে সব ধরনের গণপরিবহনের টিকিট কেনা যাবে মুভিট নামের অ্যাপের মাধ্যমে। রোমের বাসিন্দা ও পর্যটকরা সহজেই এই অ্যাপ ব্যবহার করে বাস, ট্রেন বা ট্রামে ভ্রমণ করতে পারবেন। রোমের পাবলিক পরিবহন সংস্থা অ্যাটাকের সব ধরনের টিকিট এখন এই অ্যাপে পাওয়া যাবে। আগে এই অ্যাপে দেখা যেত অপেক্ষমান যানবাহনের সময়সূচি, এবার যুক্ত হয়েছে টিকিট কেনার সুযোগও। 42টির বেশি দেশের পর্যটকরা মুভিট অ্যাপের মাধ্যমে সুবিধা গ্রহণ করেছেন। অ্যাপ ব্যবহার করে ভ্রমণ সহজ হওয়ায় খুশি রোমের প্রবাসী বাংলাদেশিরা। পর্যটকরা যারা আসেন তারা অনেক সময় আপনার টিকিট করতে গেলে তাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনের কারণে অনেক সময় তাদেরকে অনেক ডিফিকাল্টিসে পড়তে হয়, বাট এই অ্যাপসটির মাধ্যমে তারা মোবাইলে ডাউনলোড করে নিলে তারা সরাসরি অনলাইন থেকেই তারা টিকিট কাটে রাখতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদের বাসে এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা অনেক সময় তাড়াহুড়ার কারণে আমরা অনেক সময় টিকিট কাটতে পারি না, তখন দিন শেষে এটা কাল হয়ে দাঁড়ায় এবং এই জরিমানা অনেক সময় জরিমানা হয়ে যায়। এই অ্যাপটি ইউজ করলে আপনি আপনার মোবাইলে আপনি টিকিটটি পেয়ে যাচ্ছেন। মুভিট জানিয়েছে এই অ্যাপে বিশ্বের 112টি দেশের জন্য 45টি ভাষার সুবিধা রাখা হয়েছে। এছাড়া অপেক্ষমান যানবাহনের সর্বশেষ তথ্যও পাওয়া যায়। মুভিটের পরিচালক মিস্টার স্যামুয়েল বলেন, পর্যটকদের চলাচল সহজ করাই তাদের মূল লক্ষ্য। সময় সংবাদ, ইতালি। বাজারে এলো বহুল প্রতীক্ষিত iPhone 17।
যা কিনতে দোকানগুলোতে উপচে পড়ছেন ক্রেতারা। নতুন ফিচার, রং, উন্নত ক্যামেরা আর আপগ্রেডেড ডিসপ্লের কারণে এই মডেলের প্রতি এবার ক্রেতাদের চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অ্যাপল স্টোরের সামনে ভিড় করে শত শত ক্রেতা। ভারতের মুম্বাই ও দিল্লিতে একই চিত্র ধরা পড়ে। কে আগে কিনবেন আইফোন 17 তারই যেন প্রতিযোগিতা শুরু হয়। কেউ ছাতা হাতে, কেউ কফির কাপ আর পোর্টেবল চার্জার নিয়ে অপেক্ষা করতে থাকেন। নিরাপত্তা কর্মীরা ভোর থেকেই গ্রাহকদের টোকেন বিলি করেন যাতে শৃঙ্খলা বজায় থাকে। লম্বা লাইনে অপেক্ষা শেষে একে একে দোকানে ঢুকতে থাকেন ক্রেতারা। সবার আগ্রহ একটাই, কাঙ্ক্ষিত নতুন আইফোন হাতে পাওয়া। স্থানীয় গণমাধ্যম জানায়, দোকান খোলার আগেই ভিড় এতটাই বেড়ে যায় যে ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কিও লেগে যায়। তবে ভেতরে ঢুকে একে একে সবাই নতুন মডেল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে বাণিজ্যিক অস্থিরতা আর শুল্ক চাপের মধ্যেও ভারত অ্যাপলের জন্য অন্যতম প্রধান বাজারে পরিণত হয়েছে। রাত 2টা থেকেই স্টোরের বাইরে অপেক্ষা করছি। যদিও ফোনটি আগে থেকেই প্রি বুক করেছিলাম, তবুও অ্যাপেলের প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছি। ভারতের পাশাপাশি চীনেও অ্যাপলের নতুন আইফোনের চাহিদা তুঙ্গে। শুক্রবার সকালে বেইজিংয়ের অ্যাপলের ফ্ল্যাগশিপ স্টোরের সামনে ছিল উপচে পড়া ভিড়। সকাল 9টার মধ্যেই প্রায় 300 মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। বেশিরভাগই এসেছেন আগে থেকে অনলাইনে বুক করা আইফোন সংগ্রহ করতে। ক্রেতাদের জন্য আইফোনের সবচেয়ে বড় আকর্ষণ উন্নত ক্যামেরা সিস্টেম। অত্যাধুনিক স্টাইল ফটোগ্রাফি, সহজে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বদলানো আর নতুন অ্যাকশন মোড ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করছে। অনেকে বলছেন, ছবির গুণগত মানই এই আইফোনকে অন্য ফোন থেকে আলাদা করেছে। নতুন হ্যান্ড জেস্টার ফিচার শারীরিক প্রতিবন্ধীদের জন্য বড় সহায়তা হবে। আর এআই ফিচার আপাতত চীনে না থাকলেও ভবিষ্যতে চালু হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ আইফোন 17 প্রো ম্যাক্স মডেলকে ঘিরে, যার দাম শুরু 9,999 ইউয়ান বা প্রায় $1,400 থেকে। উন্মোচনের দিনেই এমন সাড়া দেখে চীনা বাজারে অ্যাপলের বিক্রির সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে মনে করছেন বিক্রেতারা। বিশ্লেষকরা বলছেন, এটিই হতে যাচ্ছে সিরিজটির সবচেয়ে বেশি বিক্রিত মডেল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘের। 28 সেপ্টেম্বর আবারও চালু হবে নিষেধাজ্ঞা। অবৈধ পদক্ষেপ আখ্যা তেহরানের।